স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে আমরা তা জানিয়ে দেই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। দর্শক, বিভিন্ন সময়ে খবর পর্যালোচনায় আরও অতিথি পর্যায়ক্রমে আমার সঙ্গে যুক্ত হবেন, তখন তাদের পরিচয় করিয়ে দেব। চলুন শুরুতেই কয়েকটি অনলাইন নিউজ পোর্টালের খবরের শিরোনাম দেখে আসি। জুলাই আন্দোলনের সময় ছাত্র জনতার আন্দোলন দমনের উদ্দেশ্যে হত্যার অভিযোগে দায়ের করা মামলার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা ব্যতীত বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। অর্থাৎ মামলা আছে 837টি, তার মধ্যে 45টি বিচার কাজ এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। 792টি মামলা এখন দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাচ্ছে এবং এর মধ্যে মাত্র 19টি হত্যা মামলার চার্জশিট দাখিল হয়েছে এবং বিভিন্ন ফৌজদারি আদালতে পুলিশ ইতিমধ্যে চার্জশিট দাখিল করেছে। আসলে বাস্তবতা কি দেখেন? ধন্যবাদ আপনাকে। বাস্তবতা তো হচ্ছে আমাদের চাওয়া পাওয়ার মিলটা একেবারেই নেই। বিচার হবে, বিচার স্বাভাবিক প্রক্রিয়াই হওয়া উচিত। দ্রুত বিচার আদালতে বিচার হওয়ার মধ্যেই কিন্তু একটা সংশয় থাকে। এটি বিগত সরকারের সময় ছিল, তার আগে ছিল দ্রুত বিচার, সন্ত্রাস বিরোধী আইনের আওতায় বিচার, বিশেষ ক্ষমতা আইনের আওতায় বিচার, এগুলো হচ্ছে নিবর্তনমূলক আইন, এর আওতায় যে বিচার হয়। এখন আপনি যে হিসাব দিলেন 837টি মামলার 45টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছে, বাকি 792টি এবং তার মধ্যে 19টির মাত্র চার্জশিট হয়েছে। এই সরকারের যদি আমরা ধরে নেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এই সরকারের মেয়াদ আছে 4 মাস। এখন এটা কি তারা শুরু করে যাবেন, পরবর্তী নির্বাচিত সরকার করবেন, না তারা শেষ করে যাবেন? এখন শেষ করতে চাইলে তো চার্জশিট হতে হবে। কতদিনে চার্জশিট হবে? এতদিন হলো না কেন? দ্বিতীয় হচ্ছে দ্রুত বিচার আদালতে হওয়ার বিষয়টি এখন কেন মনে পড়লো সরকারের? তো অনেকগুলো প্রশ্ন আছে। তার চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে এই মামলাগুলো, বিশেষ করে হত্যা চেষ্টা মামলা দেওয়া হয়েছে, সাংবাদিকদের বিরুদ্ধে 266টি মামলা আছে। এখন 266 জন সাংবাদিক কোথায় হত্যাকাণ্ড যে সংগঠিত করেছে এই তো আমাদের জানা নেই। তাদের অন্য অপরাধ থাকতে পারে, তাদের দুর্নীতির আইনে বিচার হবে, এমনকি তারা দালালি করলে দালালি আইনে বিচার হবে, কিন্তু গয়রহ সবার বিরুদ্ধে হত্যা মামলা। মানে আপনি একটা জটিলতা দেখছেন, মানে একটা বিচার করার ক্ষেত্রে জটিলতা বটেই। এবং আরেকটা যে কথা আছে যে বিচারের ব্যাপারে যে জাস্টিস হারিট জাস্টিস বারিট, সেটা না হয়। একটু আমার সঙ্গে আজকে 3 জন আইনজীবী আছেন। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, জ্যেষ্ঠ আইনজীবী, সুপ্রিম কোর্ট এবং প্রেসিডেন্ট হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। আছেন ব্যারিস্টার মোহাম্মদ তারিক বিন আজিজ, আইনজীবী, লন্ডন। ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, আইনজীবী, সুপ্রিম কোর্ট। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। শুরুতে ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, আপনার কাছে যদি একটু জিজ্ঞেস করি যে আসলে সোহরাব হাসান যেরকম বলছিলেন যে এটা বাস্তবতার সঙ্গে কিছু দ্রুত বিচার করতে গেলে অনেক ক্ষেত্রে অনেক সংশয়ের কথা তিনি উল্লেখ করছিলেন, আপনি আসলে আইনজীবী হিসেবে কি দেখেন? সালাম আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা একাত্তরের এবং আমার বয়োজ্যেষ্ঠ সাংবাদিক সোহরাব ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার যে আশঙ্কা সাংবাদিকদেরকে নিয়ে, সেখান থেকে শুরু করি। দেখেন, একটা ধারা আছে 34 ধারা। 34 ধারা হচ্ছে অ্যাসোসিয়েশন। 10 জন মিলে একজনকে মারলো, তাতে কেউ দাঁড়ায় থেকে দেখলো, আর একজন আঘাত করলো, একজন মারা গেল। এই 10 জনে কিন্তু সমান অপরাধ। কারণ মার্ডার কেসে ওই যে একজন, সে কিন্তু বাধা দিল না। সো যে মামলা এখন বিচারাধীন, সেই বিষয়ে এর চেয়ে বেশি কিছু বলবো না। যদি দেখেন কোন সাংবাদিকের বিরুদ্ধে যদি হত্যা মামলা হয়, সে ওখানে যদি না থাকে, তার বিরুদ্ধে এফআরটি দিবে, সে এই তার চার্জ গঠনকে ডিসচার্জ অ্যাপ্লিকেশন দিবে। সো দেয়ার ইজ
সো মেনি প্রসিজার। এখন যেখানে আসি, এটা আমার ব্যক্তিগত মতামত, এই সরকার ইনডিসিশনে ভুগতেছে। এই সরকারের বহু কাজগুলো, যে এই সরকারকে আমরা রেখেছি, ওই আমাকে বলতে হয় সালাউদ্দিন সাহেবের যে লাস্ট দিনে ক্লোজিং স্পিচ, সেদিন উনি বলছেন আমরা নিঃশর্ত সমর্থন এই সরকারকে দান করিনি, আমরা একটি পার্টিকুলার সময়ের জন্য এই সমর্থন দিব, যখন দেখবো এই সরকার সেভাবে কাজ করতেছে না তখন আমরা সমর্থন উইথড্র করব। আজকে যে কথাটা আসছে, দেখেন ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল থেকে একটা মামলা আপনি দ্রুত বিচার ট্রাইব্যুনাল নিয়ে দেন, দুইটা আইন তো সম্পূর্ণ আলাদা। সো আপনার দেখেন ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে একটা বিচার হলে সেই বিচার আপিলেট ডিভিশনে সরাসরি যে আপনি আপিল করবেন, আর দুটো বিচার ট্রাইব্যুনালে যে মামলা হবে সেটার আপিল হবে হাইকোর্টে, তারপরে সেটার এগেনস্টে আবার আপনি আপিল করতে পারবেন কোথায়? সুপ্রিম কোর্টে। সো দ্য টু প্রসিডিওর ইজ টোটালি ডিফারেন্ট। এখন সরকার প্রজ্ঞাপন করে কি এই দ্রুত বিচার ট্রাইব্যুনালকে কি সেম স্ট্যাটাস দিবে অফ এই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে? সো সরকার বেশিরভাগ ক্ষেত্রেই একটি সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। আর আরেকটা জিনিস শ্রদ্ধার সাথে বলতেছি, যদি প্র্যাকটিসিং লয়ার না হন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অনেক কিছুই জানেন, কিন্তু প্র্যাকটিক্যাল যদি আপনি না দেখেন, আপনি একটু আগে বললেন না, জাস্টিস হারিড জাস্টিস বাড়ির, কিন্তু জাস্টিস ডিলেড জাস্টিস ডিনায়েড। তো জাস্টিসটা জাস্টিসের মতো হতে হবে। আপনার খামখেয়ালের উপর ভিত্তি করে তো আপনি যখন যেটা ইচ্ছা সেভাবে করতে পারেন না। এবার প্রশ্নবিদ্ধ করবেন আপনি এতগুলো প্রাণ, এগুলো তো বিচার হতে হবে। দ্যাট শুড বি। এবং আজ 1.5 বছর পর কেন আপনি এটা বলতেছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল? কিন্তু 14 মাসেও যে 19টির বেশি চার্জশিট হলো না। এখানে একটা জিনিস বুঝি, আজ পর্যন্ত সাগররুনির হত্যার মামলা কবে হয়েছে? আজ পর্যন্ত চার্জশিট হয়নি। এখন এগুলো কথা যদি বলতে যায়, আজকে একটা জিনিস তো মাথায় রাখতে হবে, পুলিশকে এখনো আপনি সুসংগঠিত করতে পারেন। পুলিশের যে দুইটা ডিভিশন আছে, ডিবি আছে, পিবিআই আছে, এগুলোকে আপনি যদি সংগঠিত না করতে পারেন তাহলে আপনি তো চার্জশিট সময় মতো দিতে পারবেন না। আর একটা জিনিস, লয়ের লুপ হোল দেখেন, বলেনি যে কোনো জায়গায় যে চার্জশিট আপনাকে 90 দিনের মধ্যে দিতে হবে, 90 দিনের মধ্যে দিতে হবে। তখন এতগুলো মামলার চার্জশিট আসলে সেটা এইভাবে কিভাবে কারেক্ট করে করা যাবে কিনা, জি ব্যারিস্টার মোহাম্মদ তারিক বিন আজিজ যদি ছোট করে বলেন, আমি একটু বিরতিতে যাব, তার আগে একটু ছোট করে মন্তব্য নিতে চাই আসলে দুজনেরই। জি, আপনাকে অনেক ধন্যবাদ। এবং সাংবাদিক সৌরভ ভাই যেখান থেকে শুরু করেছিলেন এবং আমার লার্নেড ফ্রেন্ড ব্যারিস্টার শাহরিয়ার যে কথাটা বলেছে, আমি জাস্ট অ্যাড করতে চাই। প্রথম কথা হচ্ছে যে অফকোর্স জাস্টিস not only need to be done, but it must need to be seen to be done. So বিচার দ্রুত ট্রাইব্যুনালে হবে বা আইসিটি ট্রাইব্যুনালে হবে, এটার একটা সুস্পষ্ট গাইডলাইন প্রথম থেকেই থাকা উচিত ছিল। মাঝপথের বিরতিতে ন্যাচারালি মানে কোর্স অফ অ্যাকশন বাধাগ্রস্ত হবে। কিন্তু আমি যেটা বলতে চাই, আমি আসলে রাষ্ট্রের যে আকাঙ্ক্ষা, জনগণের যে আকাঙ্ক্ষা, সেই প্রেক্ষাপট থেকে, জনগণের আকাঙ্ক্ষার জায়গা থেকে যে ইন্টারিম সরকারের একটা দায়িত্ব আছে গুম খুনের যে বিচারগুলো, সেগুলোর অ্যাটলিস্ট যেগুলো চাঞ্চল্যকর ব্যাপার সেগুলো নিষ্পত্তি করবার। তার মানে এই না যে যেনতনভাবে নিষ্পত্তি করতে হবে। আমি সৌরভ ভাইয়ের সাথে একটু দ্বিমত করি যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল বা আইসিটি ট্রাইব্যুনাল বা সরকারের যে নিবর্তনমূলক বিচারের বিষয়টা, আমি মনে করি যেটা আসলে নিশ্চিত করা দরকার সেটা হচ্ছে দ্রুত বিচার ট্রাইব্যুনালে সরকার যদি প্রপার আইনানুগ ব্যবস্থাদের মধ্য দিয়ে কার্যক্রমটি করছে বা করছে কিনা এটি নিশ্চিত করা দরকার। অর্থাৎ যে কোনো বিচার প্রক্রিয়ার ফান্ডামেন্টাল প্রিন্সিপাল হচ্ছে ডিউ প্রসেস। সরকার যদি মনে করে যে বিচার প্রক্রিয়াটা ডিউ প্রসেস ছাড়া দ্রুত শুধু নিষ্পত্তি করা দরকার এবং লোক দেখানো নিষ্পত্তি করে একটা পাবলিক সেন্টিমেন্টকে মানে ফেভারেবল করা দরকার, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং সকলের সাথে আমি একমত যে এটা আসলে কোনোভাবে কাম্য নয়। কারণ আইনের শাসনের ফান্ডামেন্টাল প্রিন্সিপাল হচ্ছে যে আপনি একটা ন্যায়পরায়ণ বা ইনসাফ যদি কায়েম করতে চান, আপনাকে ন্যায় পরায়ণতার মধ্য দিয়েই কায়েম করতে হবে। জি, আমরা যে আশঙ্কা করছি সেই আশঙ্কার আসলে বাস্তবতা আছে কিনা? অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, মানে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এতগুলো মামলা, মানে কতগুলো আদালত লাগবে এবং বিশেষ করে তদন্ত, চার্জশিট দেয়া এবং 3 মাসের মধ্যে চার্জশিট দেয়া, মানে অনেকগুলো বিষয় সামনে আসলো। আপনি আসলে কি দেখেন, বাস্তবতা কি দেখেন? সবার
যেমন বাদী এবং যারা আসামি তাদের অধিকার রক্ষা করা সম্ভব হবে কিনা? ধন্যবাদ আপনাকে আমাকে সংযোগ করার জন্য, এবং স্টুডিওতে আছেন যিনি সোহরাব ভাই এবং সংযুক্ত আছেন দুজন আইনজীবী, তাদের সকলকে শুভেচ্ছা, যারা শুনছেন তাদের কাছেও শুভেচ্ছা। দেখুন, যে ফোন করেছেন সেটির ব্যাপারে আমি বলবো যে হঠাৎ করে যে আজকে ঘোষণা আসলো যে দ্রুত ট্রাইব্যুনালে বিচার হবে, এই আইনটা কিন্তু অনেক আগেরই, তাই না? এটা বিশেষ বিশেষ ক্ষেত্রে দ্রুত বিচার করার জন্য সরকারের সিদ্ধান্তের ক্ষমতা আছে আইনি। এখন এই মামলাগুলো যখন হয়েছে 5ই আগস্টের পরে, এই মামলাগুলো হওয়ার সময় কিন্তু বহু হত্যা মামলা আপনাদের সরকারি গেজেটে যেটা আছে প্রায় 800-র উপরে, এগুলো তো একদম রিকগনাইজড। এরপরে যদি আমরা অন্যান্য ভাবে ইঞ্জিনিয়ারিং যেটা বলা হয় 1500, সেটাও যদি আমরা ধরি তো 1500 মামলা তো হবে, 1500 হত্যা হলে 1500 মামলা হবে। তো সেই মামলাগুলো হওয়ার সময় কিন্তু বিগিনিং কিন্তু মামলার কতগুলো বিষয়বস্তু নিয়ে বেশ সমালোচনা হয়েছে বাংলাদেশে, এবং সেটা আমাদের সুপ্রিম কোর্টের বিভিন্ন সমাজবিদরা করেছেন, রাজনীতিবিদরা করেছেন, আইন উপদেষ্টাও করেছেন এবং সরকারের উপদেষ্টাও করেছেন যে মামলাগুলো করার সময় আসলে সঠিকভাবে মামলাগুলো করা হয়নি। এখানে আপনার এক একটা মামলায় যাদের বিরুদ্ধে অভিযোগ আনা যায় সেটা আনতে পারে, রাজনৈতিক যারা ক্ষমতায় ছিলেন তাদের বিরুদ্ধে অভিযোগ আনলো, কিন্তু সাথে সাথে ওই যে শত্রুতামূলক 300-400 লোককে সম্পৃক্ত করা হয়েছে, এটি নিয়ে আসলে দীর্ঘদিন একটা দুদুল্যমানতা ছিল যে এই মামলাগুলো কি হবে। এই মামলাগুলো তো আদৌ তো এই মামলা ধরেন ডিফেক্টিভ মামলা, আমাদের যে ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের যে সিস্টেম, যেটা ওনারা আইনজীবী দুজনই বললেন যে ন্যায় বিচার নিশ্চিতের জন্য কতগুলো ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া যদি ফুলফিল না করেন তো এটাকে ন্যায় বিচার বলবে না। আর ন্যায় বিচার যদি আপনি করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আবার আপনার ফাউন্ডেশন থেকে শুরু করে সব জায়গাগুলোতে আপনাকে সেইভাবে স্বচ্ছতা থাকতে হবে। তো মামলা করার প্রাথমিক পর্যায়ে যে সমস্ত মিথ্যা অভিযোগ, মিথ্যা আসামি দিয়ে করা হয়েছে, ওই প্রথমেই দুর্বলতা ওখানেই দেখা দিয়েছে। এবং তারপরে এর মধ্যে আপনার কিছু মামলা অলরেডি আইসিটি অ্যাক্টে আইসিটিতে চলে গেছে, ট্রায়াল শুরু হয়েছে। এখন একটা প্রশ্ন আসবে, এই প্রশ্নটা কিন্তু অনেকেই করবেন, ধরেন রহিমের মামলা আইসিটিতে হচ্ছে, করিমের মামলা দ্রুত ট্রাইব্যুনালে গেল, তো এইখানে রহিম এবং করিম দুইজনের মধ্যে কিন্তু একটা বৈষম্য, আমার মামলাটা কেন আইসিটিতে গেল না বা আমার মামলাটা কেন দ্রুত ট্রাইব্যুনালে গেল, এই বিষয়ে কিন্তু একটা বৈষম্যের বিচার আসবে। কেন কোনো ক্রাইটেরিয়া নির্ধারণ করে সরকার কোনো কিছু ঘোষণা করেননি যে কোন ধরনের মামলাগুলো আইসিটিতে যাবে, কোন ধরনের মামলাগুলো আপনার দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাবে। অবশ্য যেটা সরাসরি আইসিটিতে করা হয়েছে, কিছু মামলা কিন্তু সরাসরি আইসিটিতে করা হয়েছে, সেটির ব্যাপারে আমি বলছি না, আমি অন্যগুলোর কথা বলছি। যে মামলার বিষয়বস্তু অলরেডি একটা, আপনি জানেন যে অনেক মামলা কিন্তু এফআইআর আছে থানায়, কিন্তু সেই মামলাটাও, থানার মামলাটাও আছে এবং আইসিটির মামলাটাও চলছে। এটিও একটা আইনগত বিতর্ক হবে যে একই অভিযোগ দুই জায়গায় চলতে পারে কিনা। এরপরে আপনি দেখেন এই সমস্ত সমালোচনা থেকে দূরে থাকার জন্য সরকার কিন্তু একটা উদ্যোগ গ্রহণ করেছিল, ভালো উদ্যোগ, যে নিরপরাধ লোকগুলোকে বাদ দেওয়া যায় কিভাবে, যেহেতু এফআইআর তো একটা হয়ে গেছে, বলতে পারেন এটা বাদ, এই জন্য একটা প্রসিডিওর করেছিল, ইনভেস্টিগেশন, একটা অ্যামেন্ডমেন্ট এনেছিল যে আইও প্রাথমিকভাবে তদন্ত করে যারা এর মধ্যে সম্পৃক্ত নেই তাদেরকে বাদ দিতে পারবে, তবে চূড়ান্ত রিপোর্ট যখন হবে তখন যদি তাদের সম্পৃক্ততা থাকে তাদেরকে আসবে। দেখেন এই আইনটা হয়েছে কতদিন, বেশ কিছুদিন হয়েছে, কোনো অ্যাপ্লিকেশন নাই, কোনো মামলায় আমি এখন পর্যন্ত শুনি নাই যে এরকম মামলা করে এই নিরপরাধ লোকগুলোকে বাদ দেওয়া হয়েছে। এবং বাদ দেওয়া যে হয় নাই এইটার ব্যাপারে কিন্তু সরকার যারা আইনটা করলেন, যারা বললেন যে এখানে এটা কিছু কিছু অনিয়ম হয়েছে, সেই অনিয়মগুলো দূর করার জন্য আমরা এই প্রভিশন করেছি, এখান থেকে মানুষ মুক্তি পাবে, কিন্তু সেটার কোনো মনিটরিং নাই এবং সেটার ব্যাপারে কোনো উদ্যোগ বা কোনো ভালো ফলাফল আমরা এখনো পাইনি। এই যেখানে সামগ্রিক অবস্থা, সেখানে এই ফৌজদারি মামলাগুলো নিয়ে এমনিতেই একটা সন্দেহ এবং একটা বিতর্ক আগে থেকেই চলছে, এবং সবচেয়ে বিতর্কের মাধ্যমে যেটা ক্ষতিগ্রস্ত হবে সেটা হলো অপরাধী যিনি মারা গেছেন তার বিচারটা যে নিশ্চিত করা এবং সেইখানে যে তার পানিশমেন্ট নিশ্চিত করা, এই জায়গায় কিন্তু একটা জটিলতা দেখা দিবে। সেটা আপনি যেভাবেই করেন সেই জটিলতা কিন্তু আইনের মার কাছে এক সময় না এক সময় পড়বে। এই জায়গাটা আমাদের একটা দুঃখজনক ঘটনা, যেহেতু এই ঘটনাটাকে, এই হত্যাগুলোর ব্যাপারে সুনির্দিষ্টভাবে মামলা করে সুন্দরভাবেই কিন্তু উইদাউট এনি বিতর্ক এগুলো প্রসিড করা যেত না। সরকার কেন এটা দৃষ্টি দিলেন না বা কারা এটাকে ব্যত্যয় ঘটালেন, এই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে এখনো খুব স্পষ্ট নাই। যদিও বিভিন্ন ভাবে বলা হচ্ছে পলিটিক্যাল, কেউ কাউকে দোষ দিচ্ছে, জম্মুকে ব্যবসা করেছে, কেউ কাউকে দোষ দিচ্ছে, অনুকে তাদের শত্রুতামূলক দেওয়া হচ্ছে। কারণ অনেক মামলা তো আমরা জানি, অনেক মামলা জানি আমাদের কাছেও জামিনের জন্য আসছে, সে বিএনপি করে, কিন্তু ওই 400 জনের মধ্যে তারও নাম আছে। তো এই ধরনের ঘটনা অনেক জায়গায় হয়েছে। মানে এটা একটু আরেকটু বিস্তারিত মানে জানি আসলে, কারণ অনেক কিছু ভালোভাবে হ্যান্ডেল করা উচিত যাতে
বিচারটা নিশ্চিত হয়। জি, এক্স্যাক্টলি। মানে আপনারা তো আসলে উনি যেটা বলছিলেন একেবারে ব্যক্তিগত প্র্যাকটিশনার হিসেবে অনেকেই যেহেতু ওনাদের আরো বেশি ভালো জানার আছে, এগুলো একটু জানবো একটা ছোট্ট বিরতি নিয়ে এসে। তখন সোহরাব হাসান আপনার মানে কিছু প্রশ্নও আমি আশা করব আপনার কাছ থেকে। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি একাত্তর জার্নালের সঙ্গে থাকবেন আশা করি। দেখে নিলাম সংবাদ ভিত্তিক টেলিভিশনগুলো কি শিরোনাম করেছে। সোহরাব হাসান, আমরা যে আলোচনায় ছিলাম মোটামুটি আমরা অনেক তথ্যই জানছিলাম। কোনো প্রশ্ন যদি থাকে ওদের কাছে সেটা না, প্রশ্ন না হলে আপনার তারেক বিন আজিজ ভাইয়ের কাছে একটা প্রশ্ন। তিনি বলছেন যে ডিউ প্রসেস অর্থাৎ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কিনা। তো এখানে তো গোড়াই গলদ, মামলা দায়ের করার সময় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। অনেক ক্ষেত্রে দেখা গেছে বাদী জানেন না যে আসামি কে। তো সেক্ষেত্রে ন্যায় বিচার কিভাবে নিশ্চিত হবে? জি, সৌরভ ভাই যে প্রশ্নটা করেছেন সেটি খুবই যুক্তিযুক্ত প্রশ্ন। আমি মনে করি যে অবশ্যই মামলাগুলো নিষ্পত্তি হবার ক্ষেত্রে ডিউ প্রসেস ফলো করতেই হবে। যে কথাটা আগেও বলেছি যে আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে ন্যায়পরায়ণতার ভিত্তিতেই করতে হবে। সুতরাং আমি কিন্তু সৌরভ ভাইয়ের সাথে একমত যে অনেক ক্ষেত্রেই এই অভিযোগ আছে যে মামলাগুলো করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে নিজ দলগুলোর মধ্যে নিজস্ব বা প্রভাব বিস্তারের প্রেক্ষাপটে অনেকে যারা আসলে ইনভলভ না, যেটা আমাদের সিনিয়র অ্যাডভোকেট মঞ্জুল ভাই বলেছেন যে তিনি প্র্যাকটিক্যালি দেখেছেন যে ইভেন বিএনপির একজন কর্মীও হত্যা মামলার আসামির মধ্যে লিস্টে আছেন। সো এরকম বিচ্ছিন্ন ঘটনা আবার ব্যাপকভাবে অনেক জায়গায় অনেক অভিযোগও আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিসমিল্লাতে গলদ থাকলেও এই গলদগুলো অতিক্রম করবার পথটাই হচ্ছে ডিউ প্রসেস। অর্থাৎ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গকে এ কথাটি মাথায় রাখতে হবে যে এই গলদগুলো কিভাবে তারা অতিক্রম করতে পারে আইনি কাঠামোর মধ্য দিয়ে। ফর এক্সাম্পল, যেমন অনেক ক্ষেত্রে আমি নিজেও লক্ষ্য করেছি যে আপনি দেখবেন যে বিভিন্ন জেলায় যে হত্যা মামলাগুলো হয়েছে এটা কিন্তু ফ্যাসিস্ট রেজিমের যারা ইনভলভ ছিল তাদেরকে ইনভলভ করার পরে অনেককে ইনভলভ করা হয়েছে যে অভিযোগগুলো আসছে যে তারা এই বিষয়ের সাথে ছিল না, কিন্তু পূর্ব শত্রুতার জের হিসাবে তাদেরকে ইনক্লুড করা হয়েছে। তো এইগুলো নিষ্পত্তি করবার ক্ষেত্রে অ্যাকচুয়ালি যে তদন্তকারী অফিসার থাকবে তাদেরকে স্পেশালি নির্দেশনা দিতে হবে যে সুস্পষ্ট তদন্ত করে যদি কারো বিরুদ্ধে এরকম অভিযোগ থাকে যেটা আসলে সঠিক না, সেগুলোকে বাতিল করে তারা পুনরায় অ্যামেন্ড করবে অথবা পরবর্তী প্রক্রিয়ায় তারা সেগুলো উপস্থাপন করবে। সো এমন না যে একটা জিনিস তারা ভুল হয়েছে বা ভুল হচ্ছে তার মানে এই টোটাল প্রক্রিয়াটাকে সুন্দর করে গোছানো সম্ভব না। আমি যে জায়গাটা আসলে বলতে চাই যে আমাদেরকে আশার জায়গা থেকে পজিটিভ দৃষ্টিভঙ্গিতে আগাতে হবে। আমাদের অনেক দুর্বলতা আছে, কিন্তু এই দুর্বলতাকে সবল করতে হলে, দুর্বলতাকে অতিক্রম করতে হলে আমি এগেন বলতে চাই যে আমাদেরকে আইনি কাঠামোর মধ্য দিয়ে পরিপূর্ণ ডিউ প্রসেস ফলো করতে হবে। আমরা যদি এর কোথাও এমনটি মনে করি যে আপনার কাঠামোগত সংস্কার বা আদার্স যে আইনি প্রক্রিয়া আছে সেটাকে চাপিয়ে যে আমরা যদি মনে করি যে একটা জিনিস দ্রুততম সময় নিষ্পত্তি করবে, এটা সঠিক হবে না। সে কারণে আমি সৌরভ ভাইয়ের সাথে রেসপেক্টফুলি একমত এক পয়েন্টে যে অফকোর্স অনেক ডিসক্রিপেন্সি আছে, আবার দ্বিমত একটা পয়েন্টে যে ডিউ প্রসেসের জায়গাটা কিন্তু এই অ্যানোমালির মধ্য থেকেই শুরু করে আগানো সম্ভব। ফর এক্সাম্পল, আপনি দেখেন সরকার মনে করছে কিছু কিছু বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেবে, এটা সরকার আইনি কাঠামোর মধ্য দিয়ে তার এখতিয়ার আছে, সেটা সে করতে পারে, কিন্তু সেগুলো সুস্পষ্টভাবে তাদেরকে বলতে হবে কোন মামলাগুলো যাবে, যেটা মঞ্জুল ভাই তুলেছিল এবং খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন, কোন মামলাগুলো যাবে, কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে যাবে। এই সুস্পষ্ট দিক নির্দেশনা এবং প্রক্রিয়া, যথাযথ প্রক্রিয়া যদি ফলো হয়, ডিউ প্রসেস যদি মেনটেন হয়, তখন আউটকাম যেটা হবে
সেটা দ্রুত বিচার ট্রাইব্যুনালে হোক অথবা আইসিটিতে হোক, যেখানেই হোক, এটা কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। সবসময় এটাই না যে মানুষ একটা জিনিস গ্রহণযোগ্য বললো বলেই আইনের চোখে শুধু মানে পপুলার ভোটের দিকে তাকিয়ে বিচার করতে হবে। আইন তার স্বাভাবিক গতিতে চলবে, কিন্তু আইনি প্রক্রিয়াটা যেন ফলো হয় প্রপারলি, এই বিষয়টা নিশ্চিত করবার কথা আমি বারংবার বলছি। কারণ আমরা অতীতেও দেখেছি যে প্রিভিয়াস ফ্যাসিস্ট রেজিমের সময় মানুষকে কিন্তু নির্বিচারে হত্যা, মামলা, গুম, খুন, বিভিন্নভাবে মানে নির্যাতন, নিপীড়ন করা হয়েছে। আইনের নামে প্রহসন হয়েছে, বিচারের নামে প্রহসন হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশ নামক রাষ্ট্রটি এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এই হাজার হাজার মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে যে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা যদি আমরা চাই, তাহলে আমাদের এই যে জুডিশিয়াল প্রসেসটাকে ডিউলি আইনানুগ করতে হবে। অর্থাৎ আমরা যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই, আমরা যদি আইনি কাঠামোকে মানুষের জন্য নিবর্তনমূলক না করে মানুষের জন্য সহায়ক এবং রাষ্ট্রের জন্য কল্যাণকর পর্যায়ে নিতে না পারি, তাহলে জুলাই আন্দোলনের যে স্পিরিট, যে বৈষম্য বিরোধী যে ভাবধারা এবং মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা, এর কোনোটাই আসলে আমরা কিন্তু বাস্তবায়ন করতে পারবো না। ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির, মানে হত্যা মামলা যেহেতু, তাই বিচার যদি নির্ভুল না হয় তাহলে তো উচ্চ আদালতে আসামি মানে খালাসের আশঙ্কা থাকে, বা পুরো লড়াইটাই নষ্ট হয়ে যেতে পারে। ধন্যবাদ আপনাকে। আমি তারেক ভাই এবং আমার জ্যেষ্ঠ সাংবাদিক আপনাদের বিনয়ের সাথে বলতেছি, তাত্ত্বিক অনেক কথা বলা যায়, বাস্তবতা মেনেই বিচার হতে হবে। কেন এই কথাটা বললাম? আপনি ইউনূস সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা, তিনি সংস্কারের কথা বলে কোনো জায়গায় হাত দিতে পারেন। সে ভুলে গেছেন যে সে এদেশের জনগণের সরকার, জনগণের সমর্থিত সরকার। কেন এই কথাটা বললাম? এই যে মঞ্জিল ভাই যে কথা বললো, আমার কাছেও, আমরা তো প্রতিদিন কোর্টের বারান্দায় থাকি, যে পুলিশ যে থানায় ছিল, যে ফ্যাসিস্ট রিজিমের পুলিশ, সে পুলিশকে কি আপনি বাদ দিয়েছেন? না। আপনি কয়জন জাজকে বাদ দিলেন? এদিকটু আগে বললো বিচারের নামে অবিচার হয়েছে, সেই জাজগুলোই তো আছে। তাহলে আপনি জাজগুলোকে বাদ দিলেন না, আপনি পুলিশকে বাদ দিলেন না, এই বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা, এটা তো একটা ষড়যন্ত্র। সেকেন্ড আর একটা কথা বলি, এই আইন মানে সম্মানের সহিত বলছে, আইন উপদেষ্টা মহোদয় সম্পর্কে প্রতিদিন দেখবেন কত কথা আসতেছে। যেমন আগরওয়ালের জামিন হয়েছে, জামিন হয়ে সে ইন্ডিয়াতে চলে গেল, হাইকোর্টে বাইপেলেট ডিভিশনে যাওয়ার সুযোগ পর্যন্ত পাইল। সো এই যে কিছু ঘটনাকে আপনি যদি এক্সাম্পল নিয়ে এসে বলেন না এই বাস্তবতার মধ্যে এই বিচারে মানে হত্যার বিচার হবে না, আমি এই কথার সাথে এগ্রি না। সেকেন্ড আর একটা কথা, আজকে 16 মাসের মতো হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত বিচার বিভাগের পৃথক সচিবালয় হলো না, যেটা এক কলমের খোঁচায় হতে পারত। তার মানে হচ্ছে এই শস্যের মধ্যেই ভূত, আর এই শস্যের মধ্যে ভূত থেকে একটি সঠিক বিচার করতে গেলে আপনাকে কি করতে হবে? যে কাঠামো আছে সেই কাঠামোর মধ্যেই থেকেই করতে হবে। একটা জিনিস বলেন, যে নারী ভুঁড়ি বের করে সিমেন্টের বস্তা সেখানে পেঁচিয়ে আপনি নদীতে ফেলে দিলেন, জ্বলন্ত পুড়ে সেগুলোকে ভ্যানে তুলে দিলেন, আর গুলি খেয়ে কেউ একজন মারা গেল বা পিটিয়ে কাউকে মারা গেল, সবই হত্যা। কিন্তু সবগুলো কি ডিগনিটি এক? না। কারণ এই যে প্যারামিটার, এই প্যারামিটার উপর ভিত্তি করে সরকারের প্রথমে উচিত ছিল, যেটা আমি প্রথমেই বললাম, যে কোন মামলাগুলো, তিনটা জিনিস এখানে, গুম, খুন, হত্যা, গুমের যে বিচার সেগুলোকে আইসিটিতে হবে না, সেটা দুটো বিচার ট্রাইব্যুনাল হবে। আজকে দেখেন সার্বঙ্গিক ভাবে তারা বলতেছে এই কয়টা মামলা আইসিটিতে হবে, বাকিগুলো সব দ্রুত বিচার ট্রাইব্যুনাল যাবে। উনি কিন্তু পৃথক করলেন না। সো এটা আইন উপদেষ্টার সবচেয়ে বড় ব্যর্থতা, যে সে নিজেই কি করতেছেন, এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতেছেন। আরো একটা জিনিস বলি, এটা খুবই, এটা আমি আগেও বলছি, একজন আইন উপদেষ্টা হিসাবে সে কিভাবে বলে মামলাগুলো সঠিকভাবে করা হয়নি? ইজ হি এ ইনভেস্টিগেশন অফিসার? ইজ হি এ আইও? ইজ হি এ জাজ? একটা মামলা এফআইআর দিয়ে শুরু, এখানে কি বিচার হয়ে গেল? না। এফআইআর এর পরে কি হবে? চার্জশিট হবে। এফআইআর এ তার বিরুদ্ধে স্পেসিফিক এলিগেশন আছে কিনা,
এই যে বললেন যে ভাইরা বিএনপির কথা বললেন, এরকম আমরা অনেক পাইছি যে আমরা কোর্টে বলছি তার বিরুদ্ধে কোনো স্পেসিফিক এলিগেশন নাই, জামিন দিয়ে দিছে, এবং কি বলছে যে দ্রুত সময়ের মধ্যে এটার ইনভেস্টিগেশন করেন। তার মানে ইনভেস্টিগেশন রিপোর্টে তো ওই লোকগুলোর নাম বাদ চলে যাবে। তো আমরা এই এফআইআর কেই যদি এইভাবে প্রশ্নবিদ্ধ করি, তাহলে ভবিষ্যতে কিন্তু এই হত্যার বিচার পাওয়া যাবে না। আর একটা জিনিস, এটা তো সত্য 1400 লোক মারা গেছে এবং 1400 লোকের বিচার আমরা চাই, কিন্তু এটাও সত্য অন্যায় করে কোনো লোক এর মধ্যে আসুক যে অপরাধী না, যে নির্দোষ নিরপরাধ, তার কোনো এভাবে সাজা হোক। কিন্তু এই জিনিসেও আমি মর্মাহত, কারণ এই আইন উপদেষ্টার কাছে এই আশাও রাখতে পারতেছি না, কারণ উনি সংস্কার করতেছেন না। হাইকোর্ট থেকে শুরু করে নিচের লোয়ার কোর্ট পর্যন্ত কয়জন বিচারককে উনি বাদ দিলেন? যে বিচারকগুলো গত 15 বছরে নিয়োগকৃত, যে বিচারকগুলো শপথবদ্ধ ভাবে নিজেদেরকে বললো আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ, যে বিচারকগুলো কি হলো একজন জয়কে পাশে নিয়ে হেঁটে হেঁটে সাক্ষীর জন্য নিয়ে চলে গেল, সেই বিচারককে দিয়ে আপনি কিভাবে বিচার করবেন? তো বিচার প্রক্রিয়াটা যদি আপনাকে নির্ভুল করতে হয়, সঠিক বিচার করতে হয়, এই বিচ্ছিন্ন কিছু ঘটনা বিএনপির অমুক আছে তমুক আছে এটা কথা না। চার্জশিটটা ভালো মতো হতে হবে, এবং চার্জশিটটা ভালো মতো হওয়ার জন্য আপনাকে অবশ্যই বিচারের জন্য ওই জন্য 3টা দাবি করা হয়েছে: সংস্কার, বিচার এবং নির্বাচন। তো সংস্কার এবং বিচার এই 2টা অঙ্গাঙ্গি জড়িত। এই 2টাকে যদি আপনি না করেন একসাথে, তাহলে আপনি কোনোদিনই সেই অধরায় থেকে যাবে বিচার, এবং বিচার নির্ভীতে কাঁদবে। এবং এই বিচার নির্ভীতে যাতে না কাঁদে, সেই জন্য আইন উপদেষ্টার আর তো তার সময় নেই। এইভাবে তিনি এই সময়গুলোকে নষ্ট করলেন, এবং আমাদের জাতিকে পুরা এই 1400 ডেড বডির কাছে উনি কি জবাব দিবেন? যে 1400 ডেড বডির কাছে উনি কি জবাব দেন? তাদের বিচার কিভাবে? সেই সব বাবা বিচার চায় না, বিচার হতেই হবে। সাহেব একটা প্রশ্ন করতে চাই, সরকারি হিসেবে তো এখনো 850 কথা বলা হয়েছে, 850 শহীদকে চিহ্নিত করা হয়েছে, বাকিদের তো চিহ্নিতই করা যায়নি যে কারা শহীদ। তা সেক্ষেত্রে এই 1400 শহীদের বিচার কিভাবে হবে? শ্রদ্ধার সাথে আপনার এই প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ একটা জিনিস দেখেন, এই সরকারের সময় গত শুক্রবারে যেদিন এই সনদ সিগনেচার হলো, সেদিন আমরা দেখলাম একটা ছেলে যে জুলাই যোদ্ধা, তার হাত পুলিশ মেরে ভেঙে দিছে। তো সরকারের এই যে গাফলতি, এই গাফলতির জন্যই কিন্তু আমরা জুলাই সনদ বলছি, এই গাফলতির জন্য আমরা সংস্কারের কথা বলতেছি, এই গাফলতির জন্য আমরা বলতেছি একটা উপযুক্ত বিচার করতে গেলে তোমাকে একটি ফিল্ড তৈরি করতে হবে। কি ফিল্ড তৈরি করতে? যে ফিল্ডে এটা নিশ্চিত করা সম্ভব। তারা 800 বলছে, আমাদের কাছে বিভিন্ন দল কিন্তু বিএনপি এবং জামাতে ইসলাম একদম ডেড বডি নিয়ে তারা বই তৈরি করছে, যেগুলোর প্রতিটা এম্বাসিতে দেওয়া হয়েছে। আমি যদি 1 সেকেন্ড আমি বইটা দেখাচ্ছি, যেখানে 1400 দেখেন মটার ড্যামের 10টা ভলিউম করা হয়েছে, এবং 10টা ভলিউমে প্রতিটা ভলিউমের মধ্যে কে মারা গেছে, কার পরিচয়, কার বাড়ি কোথায়, সব দেওয়া আছে, কিভাবে সে মারা গেছে সেটা পর্যন্ত দেওয়া আছে। সো দেয়ার ইজ এ ডকুমেন্ট। সো গভর্নমেন্ট 800 বলতেছে, এই যে 1400 এটা বড় অনাকাঙ্ক্ষিত এবং বড় কষ্টদায়ক। গভর্নমেন্টকে সব প্রোভাইড করার পরও, এবং একটা জিনিস দেখেন জাতিসংঘ কত বলছে, দেখেন জাতিসংঘ 1400 বলছে, জাতিসংঘ তার রিপোর্টে পর্যন্ত 1400 বলছে, সরকার 800 করে বসে আছে। এই জুলাই সনদের মধ্যে কেন ছেলেরা সেদিন আপত্তি জানালো, কেন সংসদ ভবনে আসলো? কারণ তাদের সাথে পদে পদে বেইমানি করা হচ্ছে। এই সরকার মাঝে মাঝে আমাদের সরকার হয়েও ভুলে যাচ্ছে এরা জনগণের সরকার। এরা সময় হিসাব আছে সৌরভ ভাই, এবং এই যে দেখেন 10 ভলিউমের, সৌরভ ভাইকে আমি একটা পাঠিয়ে দিব, এই 10 ভলিউমের এখানে অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদকে একটু শুনি। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, মানে এই আলোচনার আঙ্গিকে আসলে কি বলবেন? সঙ্গে আমি যদি একটু যুক্ত করে দিই, এই অপরাধের অভিযোগে দায়েরকৃত মামলাগুলোর প্রসিকিউশনের কার্যক্রম সুষ্ঠু এবং গতিশীল করার লক্ষ্যে আইন এবং বিচার বিভাগের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে আইন মন্ত্রণালয়। মানে সেক্ষেত্রে আসলে প্রসিকিউশনের এই কমিটি গঠন করে মামলাগুলো দেখভাল করার সেখানে কোনো রকম আইনগত দিক আছে কিনা? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমাদের যখন লিগ্যাল প্রসিডিং সম্পর্কে আলোচনা করা হয় এবং সেখানে আইনজীবীরা থাকলে, প্র্যাকটিসিং আইনজীবীরা থাকলে তাদের
আলোচনার মধ্যে কিন্তু খুব বেশি একটা ডিফারেন্স থাকবে না, জি যদি নাকি যারা আলোচনা করছেন তাদের সামনে কোনো সিঁড়ি না থাকে। অর্থাৎ আমরা অনেকেই সিঁড়ি বেয়ে উপরে উঠতে যাই, সেই কারণে অনেক সময় আলোচনার থেকে অনেক সময় অনেকে স্বাধীনভাবে আলোচনা করে না, কারণ ওই সিঁড়ি পাওয়ার ক্ষেত্রে তার হয়তো প্রতিবন্ধকতা হচ্ছে। এটা ধরেন রাজনীতির সঙ্গে জড়িত আছে যারা, তারা ওই সিঁড়ি মনে করে যে সিঁড়ি বেয়ে তারা উপরে উঠবে, মন্ত্রী এমপি হবে। ওই কারণে অনেক সময় অনেকে আপনার স্বাধীনভাবে মতামত দিতে পারে না। এই কারণেই দেখবেন যে রাজনৈতিক যারা করেন সেই সমস্ত আইনজীবীদের কাছে সংবিধানের ব্যাখ্যা যখন শুনবেন তখন আপনার 3 ধরনের 4 ধরনের ব্যাখ্যা পাবেন, কিন্তু অন্যরা যখন ব্যাখ্যা করবে সেখানে কিন্তু সেই ধরনের ব্যাখ্যা আসবে না, কারণ আসলে তো ল সংবিধান একই জিনিস, সেখানে ব্যাখ্যা আলাদা কোত্থেকে আসবে। এই জায়গাটা একটা বিতর্ক আছে। আর সবচেয়ে হলো যে আইনি বিষয়গুলো যেটা আলোচনা করেছেন ওনারা দুইজনই প্র্যাকটিসিং, একটু ডিফারেন্স হলো যে আজিজ ভাই তো লন্ডনে প্র্যাকটিস করেন, তো লন্ডন আর বাংলাদেশ এটা আপনার বহুদূর, জায়গার যেমন বহুদূর, আমরা বিচারের ক্ষেত্রে, প্রক্রিয়ার ক্ষেত্রে, স্বচ্ছতার ক্ষেত্রে পার্থক্য। কাজে সেক্ষেত্রে শাহরিয়ার ভাই আমি একই জায়গায় আছি, কাজে আমাদের অভিজ্ঞতাটা এক ধরনের। আমাদের এখানে বিচার ব্যবস্থার যে আমি একটা কথাই বলি, সেটা হলো 5ই আগস্টের পরে বিচার ব্যবস্থার সংস্কারটা নিয়ে আমি কথা বলেছি, কারণ আমি যেহেতু রাজনীতি করি না, রাজনৈতিক সংস্কারটা আমি ওইরকম মুখ্য আমার কাছ থেকে আসাটা আমার সঠিক মনে হবে না, কারণ আমার অভিজ্ঞতা নাই। কিন্তু বিচারের ব্যাপারে আমি যে প্রত্যাশাগুলো করেছিলাম, প্রথমে আমি বলেছিলাম যে বিচার করার জন্য যদি বিচার করতে হয় তাহলে বিচারের মৌলিক পরিবর্তন করতে হবে। সেটা হলো বিচার বিভাগকে প্রথম একদম পুরোপুরি স্বাধীন করতে হবে, যেটা সংবিধানের স্পিরিট ছিল, এবং সেই স্পিরিট অনুসারে বিচার বিভাগকে, হাইকোর্ট তো ধরেন এমনিতে ইন্ডিপেন্ডেন্ট একাডেমিক্যালি বলাই হয়, সংবিধানেই বলা আছে, কিন্তু লোয়ার কোর্টের জুডিশিয়ারির কোর্টগুলো হলো আইন মন্ত্রণালয়ের অধীনে। এবং সেটা এর আগের সরকারের সময় আমরা দেখেছি যে অভিযোগগুলো করা হচ্ছে বিচারের ক্ষেত্রে, যদিও অনেক বলা হচ্ছে যে কোনো বিচারই হয় নাই। আমি আবার এটার সঙ্গে কিন্তু একমত না, কেন আমি আমার পরিবেশের যে বিচারগুলো পেয়েছি আপিল বিভাগ পর্যন্ত, সে পরিবেশের বিচারগুলো আমি কিন্তু একদম নিরপেক্ষ এবং ন্যায় বিচার পেয়েছি, এবং জানেন যে পরিবেশের রক্ষা করার ক্ষেত্রে একটা বিরাট অবদান রেখেছে। অবশ্যই রাজনৈতিক মামলাগুলোতে সেটা হয় নাই, রাজনৈতিক মামলাগুলোতে সেটা হয় নাই, কারণ এটা আমাকে অনেকবার যে খালেদা জিয়ার জামিনের সার্টিফিকেট কপি পেতে কেন 3 মাস লাগবে। এই জায়গাটা যে মেকানিজম, এই মেকানিজমটাই করা হয় যখন বিচারকরা আইন মন্ত্রণালয়ের অধীনে থাকে, অর্থাৎ আইন মন্ত্রণালয়ের মন্ত্রী থাকে রাজনৈতিক দলের, এবং তার অধীনে থাকে ওই সমস্ত জেলা জজরা। এখন সমস্যা কি, নর্মালি কিন্তু জেলা জজরা বা অন্যান্য জাজরা ট্রান্সফার পোস্টিং সুপ্রিম কোর্টের জিএ কমিটির মাধ্যমেই হয়, সুপারিশ ক্রমেই হয়, কিন্তু এই যে ফাইল ডিলিংটা এটা করে আইন মন্ত্রণালয়। এখানে কিন্তু আসে শুধু অনেকগুলো নাম আসে কোত্থেকে কোথায় দিবে, এখানে কিন্তু এই পূর্ণাঙ্গ যে ইতিহাসটা তাদের কাছে থাকে না, ফাইলটা থাকে মিনিস্ট্রিতে। তখন তারা যেটা করে, এবং সেই প্রতিবন্ধকতা যেটা করেছে আপনি জানেন, এস কে সিনহা সাহেব ওপেন কোর্টে বলেছে যে আমরা জিএ কমিটির মাধ্যমে যেগুলা অনুমোদন করে দেই, সেখানে তাদের যেগুলো পছন্দ সেগুলো পরের দিন, আর যেগুলো তাদের পছন্দ না সেগুলো ফাইল 6 মাসের মধ্যেও জিও হয় না। কিভাবে পরোক্ষভাবে ধরেন প্রতিবন্ধকতা, ধরেন একজন বিচারক যখন আমাদের হাইকোর্টের জাজরা বিভিন্ন জেলায় যায় আপনার বিচারকদের সম্পর্কে তথ্য নেওয়ার জন্য, সেখানে একজনে এসে রিপোর্ট দিল যে ওই বিচারক আপনার দুর্নীতির সঙ্গে জড়িত, এবং সেইটা যদি ধরেন তার সরকারের সঙ্গে ভালো সংযোগ থাকে, আইনমন্ত্রীর সঙ্গে যোগাযোগ থাকে, ওই ফাইলটা আসলো, জিএ কমিটি বলে দিল ওকে কালকে ট্রান্সফার করো, কিন্তু ওই ফাইলটা ট্রান্সফার সে হবে না, কারণ আইন মন্ত্রণালয় তার পক্ষে এই জন্য এটা 6 মাসে হয় না। এটা প্রধান বিচারপতি ওপেন কোর্টে বলেছেন, আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার। এই সমস্ত কারণেই বলা হচ্ছিল যে সুপ্রিম কোর্টের অধীনে এই যে সচিবালয়, এইটা না পর্যন্ত এই বিচারকদের স্বাধীনতা নিশ্চিত করা যাবে না, তারা যেহেতু আইনমন্ত্রীর অধীনে থাকবে, আইনমন্ত্রী থাকবে একটা দলের, সেক্ষেত্রে তাদের অভয়নীতিরা থাকবে, এটা বলতে দ্বিধা নাই। গত সরকারের সময় বহু বিচারক, আমি সবকে বলবো না, অনেকে রাজনৈতিক সমর্থন করেন সে কারণে হয়তো যথার্থ ছিল, কিন্তু বহু বিচারক যারা রাজনীতি করেন না তাদেরকে আদেশ না মানার কারণে, যাদেরকে জামাত শিবির বলে তাদেরকে কর্নার আউট করা হয়েছে, বিভিন্ন জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে, বিভিন্ন বান্দরবান, খাগড়াছড়ি, এই সমস্ত জায়গায়। আবার এর উপর পরিবর্তন হয়েছে তাও না, এখনো এটা চলছে। অতএব সেই ক্ষেত্রে হাইকোর্টেও চলছে মঞ্জুর ভাই, এটা হাইকোর্টেও চলছে। এই জায়গাটা আমি প্রথম থেকে যেটা বলছিলাম, এবং মাননীয় প্রধান বিচারপতি সংস্কারের প্রস্তুতি উনি বলেছিলেন যে উনি সবচেয়ে একটা ড্রাফট করে পাঠিয়েছিলেন, এবং একটা আলোচনা সভা যেখানে সব বিচারকরা, বিচারপতিরা ছিলেন, প্রধান উপদেষ্টাকে আনা হয়েছিল, এবং তার আগের দিন আপনারা খেয়াল করবেন মিডিয়াতে মাননীয় প্রধান বিচারপতি বলেছিলেন যে আমরা কিছু একটা পেতে যাচ্ছি, করতে যাচ্ছি, কিন্তু আমাদের সেই আশা কিন্তু আর পূরণ হলো না। অর্থাৎ এখনো কিন্তু সেই
সুপ্রিম কোর্টের অধীনে আপনার আমাদের সচিবালয়ে আনা হলো না, এবং রাজনৈতিক দলগুলো যে আনবে না এটা আপনি নিশ্চিত থাকেন, রাজনৈতিক দল এটা আনবে না। যে কিছু এই সুপ্রিম কোর্টের এই যে স্বাধীনতার প্রশ্ন ব্যারিস্টার মইনুল হোসেন যখন আপনার এই গেজেটটা করলো, সেই গেজেটটা যখন করছে সেটাও কিন্তু ছিল একটা অথবা অরাজনৈতিক সরকার ছাড়া অনেকগুলো বিষয় কিন্তু এখানে অর্জন করা যায় না, কিন্তু এই সরকারের কাছ থেকে আমরা এটা প্রত্যাশা করেছিলাম সেটা হয় নাই। এবং এখন বিচারের অবস্থাটা দেখেন, শাহরির ভাই নিশ্চয়ই ওনার ক্লায়েন্টের উনি ফেস করছেন কিনা জানি না, আমি ফেস করি। আজকে এই যে মিথ্যা মামলার কথা বলা হচ্ছে 300-400, আগাম জামিন গেলে আগাম জামিন পাওয়া যায় না, আবার আগাম জামিন যদি দেওয়া হয় সেক্ষেত্রে কোর্ট পরিবর্তন হয়ে যায়, আবার আগাম জামিনের মধ্যে যদি এপিলে যাওয়া হয় সেক্ষেত্রে ধরা হয় যে স্টে হয়ে গেল, আবার ঝুলে গেল। এই সমস্ত বিভিন্ন বিড়ম্বনায় এখন মানুষ মনে করছে যে তারা অনেক ক্ষেত্রে ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু আমরা তো 5ই আগস্টের পরে আমরা প্রত্যাশা করেছিলাম যে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। তাহলে এই যদি হয় পরিস্থিতি, তাহলে 13 মাস 14 মাস পরেও আমরা এখন পরিবর্তনের বিষয়টা কিভাবে ব্যাখ্যা করব? অন্যদিকে দেখেন, এই যে আপনার যারা পরিবর্তন এনেছেন তাদের মধ্যে বিভক্তিটা দেখেন, তাদের মধ্যে যে বিভক্তি, যখন পরিবর্তন আনছে তখন তারা হাতে হাত মিলিয়ে কাজ করেছেন, কারণ পরিবর্তন চান, ওই লোকটাকে সরাইতে হবে, প্রধানমন্ত্রীকে, দলকে সরাতে হবে, তখন তারা ইউনাইটেড। কিন্তু আজকে বেশ কয়েক মাস পরে এখন যখন একটা সুযোগ আসছে ক্ষমতায় যাওয়ার, এই ক্ষমতার কারণে কিন্তু সবাই এখন যার যার ক্ষমতার লোভে পড়ে গেছে, এবং এই কারণে কিন্তু তাদের ওই ঐক্যটাও কিন্তু এখন আর নাই। ইভেন কি সনদের ঘোষণা দিয়েছিলেন যারা এই জিনিসটা আবিষ্কার করেছেন করতে হবে, তাদের কাছ থেকে এটা ছিনতাই হয়ে গেছে, তারা এখন এটার মধ্যেই নাই, তারা এখন এটা সাইনই করে নাই, তারা বলতেছে এটা একটা প্রতারণা হয়েছে, সরকার এগুলো করে, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই যে বিতর্ক, এই বিতর্কটা যতদিন যাবে তত এইটা বৃদ্ধি পাবে, এবং যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমাদের প্রত্যাশাটা পূরণ কিন্তু আরো জটিল হয়ে যাবে। অতএব আমার প্রত্যাশা হলো যত দ্রুত সম্ভব আমাদের যে প্রত্যাশাগুলো আছে সেগুলো আপনারা করেন, এবং নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা দিলে পরে সেই পরবর্তী জিনিসগুলো আরো হবে। কিন্তু এইটি প্রত্যাশা করার কোনো সুযোগ হয়ে যাবে না যে আমরা আগামী 2 বছরের মধ্যেই আমরা ইংল্যান্ডে যেভাবে বিচার ব্যবস্থা, ইংল্যান্ডে যেভাবে রুল অফ ল, বাংলাদেশও সেইটা হয়ে যাবে। এইটা প্রত্যাশা যারা করবেন তাদের তো কান্না ছাড়া আর কোনো উপায় থাকবে না। আজকে তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে তো হতাশা প্রকাশ করেছেন, তিনি বলেছেন যে এত বড় একটা অভ্যুত্থান যায় সেটি তো অবশ্যই আমাদেরকে করতে হবে। সেই জন্য আমি বলবো যে সরকারকে সবচেয়ে কি পয়েন্ট হলো, ধরেন আমাদের জুডিশিয়ারির ব্যাপারে, সেটা হলো আমাদের আইন উপদেষ্টা। অবশ্যই উনি একাডেমিক্যালি পড়ান, উনি সব আইন ভালো জানেন, কিন্তু প্র্যাকটিসটা ডিফারেন্ট। আপনি যদি সব একাডেমিক্যালি যদি সবচেয়ে ভালো আইনজীবী হতেন তাহলে দেখতেন যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় এরকম তো প্রায় 200 আছে, গত আইন বিভাগের 200 ছাত্র আছে ফার্স্ট ক্লাস ফার্স্ট সেকেন্ড হয়েছে। কতজন দেখেন আমাদের সবচেয়ে প্রতিনিধিত্ব আইনজীবীর মধ্যে আছে? সেটা কিন্তু তেমন উল্লেখযোগ্য না। অর্থাৎ প্র্যাকটিস হলো আইন পেশা এবং ডাক্তারি পেশা, এটা প্র্যাকটিস হলো ইজ ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ প্র্যাকটিসটা না হইলে পরে সেটা বোঝা যায় না। আমি সর্বশেষ যেটা বলবো, বিচার নিয়ে যে আলোচনাটা হয়েছে, প্রত্যেকটা মানুষের অধিকার আছে ন্যায় বিচার, আমার সংবিধান সেটা নিশ্চিত করেছে। কাজে আমরা যারা এখানে আছি, এবং সৌরভ ভাই তো সাংবাদিক, সে নিশ্চয়ই ওটা উপলব্ধি করবেন, এই যে কথাটা এসছে, ধরেন আমরা রাজনৈতিক বিতর্ক থাকবে, রাজনৈতিক ভাবে আপনার বিপক্ষ আপনাকে আমি নামিয়ে দেবো, ইটস ওকে, কিন্তু বিচারের ক্ষেত্রে কিন্তু আমি বিবেচনা করতে পারবো না যে আমি আমার দলীয় লোকের বিচার করব না, আমি আমার বিরোধী দলের লোকের বিচার করব। এটা যদি দৃষ্টিভঙ্গি হয় তাহলে ওটাকে ন্যায় বিচার। ন্যায় বিচার যদি আপনি না করতে পারেন তাহলে ন্যায় বিচার যখন আপনি করবেন না, ওইটা 2 দিন 4 দিন হোক, 6 মাস 1 বছর পরে মানুষের মনে ওটা দাগ কাটে, আর এটা তো ন্যায় বিচার হচ্ছে না। ন্যায় বিচার হচ্ছে না যদি মানুষের মনে দাগ কাটে, ওটা আবার নিজের দিকেও ফেরত আসে, ওটা বুমেরাং হয়ে ফেরত আসে। এবং আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা মানে বক্তব্য আমি একটু কোট করতে চাই। তিনি বলেছেন যে এত বড় একটা অভ্যুত্থানের পর এত বড় একটা সুযোগ সৃষ্টি হয়েছে দেশটাকে আবার সুন্দর করে গড়ে তোলার, কিন্তু আমরা চারদিকে দেখছি আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন, অনেকে চলে যাচ্ছেন, চারিদিকে দেখছি একটা অনৈক্যের সুর, তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি। এটা আসলে মিলে যাচ্ছে আমাদের কথায়। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি একটা অন্য আলোচনায়। দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ৭১ জার্নালের সঙ্গে থাকবেন আশা করি। বিরতির পরে আরেকবার স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। এই পর্যায়ে দেখে নেব আগামীকাল সকালে যে পত্রিকাগুলো আপনার হাতে পৌঁছবে সেগুলো কি শিরোনাম করেছে আজকে। শুরুতে যুগান্তর, ইসিতে আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক, নির্বাচনে বিচারিক ক্ষমতা চায় সশস্ত্র বাহিনী। বণিক বার্তা, খবরের কাগজ, ক্ষমতা প্রত্যাশী 2 দলের চাপে চিরে চ্যাপ্টা প্রশাসন।
ইনকিলাব, তারেককে ঠেকাতে মরিয়া ভারত। ডেইলি টাইমস অফ বাংলাদেশ, স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্স শিপন্ড অফ $10 million. The Daily Observer, cargo village fire at Hazrat Shahjalan International Airport, exporters alarmed, foreign buyers concerned, EAB. এই ছিল মোটামুটি কালকে সকালে যে পত্রিকাগুলো হাতে পৌঁছবে তার শিরোনামগুলো। আমরা আরেকটি খবরে একটু যেতে চাই। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ 12টি ইস্যুতে ডক্টর ইউনূসকে 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা খোলা চিঠি দিয়েছে। সোহরাব হাসান, অনেকগুলো বিষয় সেখানে আছে, যেমন তারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরও ট্রান্সপারেন্ট করতে বলেছে, র্যাবকে তারা বলেছে যে এটা মানে সংস্কারের বাইরে চলে গেছে। জি না, প্রথমেই আমি শুরু করি। জি আচ্ছা, প্রথমেই তারা কিন্তু সরকারের সংস্কারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে, বিচারের প্রক্রিয়াকেও স্বাগত জানিয়েছে। অর্থাৎ সরকার যে ভালো কাজ, মানে তার প্রতিশ্রুতি পালন করছে, এ কথাটা তারা বলেছেন। এরপর যে বিষয়গুলোর দিকে দৃষ্টি আনছে সেটা হচ্ছে নাগরিকের যে সুরক্ষা, ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক এবং যে নিবর্তনমূলক আইন ব্যবহার অতীত সরকারগুলো করেছে সেটা এই সরকারও ব্যবহার করে বিচারের নামে যে মানবাধিকার লঙ্ঘন করছে বা খর্ব করছে সেটা ব্যাপারে সতর্ক করেছে। রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত বলে বলেছে এবং সেক্ষেত্রে আওয়ামী লীগের, কারণ এই সরকার তো ঘোষিতভাবে আওয়ামী লীগের কার্যক্রমে নিষিদ্ধ করেছে নির্বাহী আদেশ দিয়ে। অনেকগুলো বিষয়, তার মধ্যে ইতি নেতি দুটাই আছে। এখন এটা প্রতিপালন এবং নাগরিক নজরদারি কমানোর কথা বলছে। নিরাপত্তা বাহিনী, আপনি বললেন যে নিরাপত্তা বাহিনীকে জবাবদিহির আওতায়, বিশেষ করে র্যাব, এটি অনেক দিন ধরেই র্যাব বিলুপ্তির কথা বলেছেন। র্যাবের ভিতরে তো বিভিন্ন বাহিনীর লোক থাকে, সশস্ত্র বাহিনীকে বেসামরিক কাজে ব্যবহার না করার কথা বলেছে। আমি মনে করি যে এটি শুধু সাময়িক না, একটি বাংলাদেশের রাষ্ট্রের ভবিষ্যৎ পথ চলার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আছে এখানে, যে এগুলো সরকার কিভাবে নেয় এবং তারা কিভাবে এটি মানে তারা বাস্তবায়ন করার ক্ষেত্রে কি পদক্ষেপ নেয় সেটা দেখার বিষয়। আমি মনে করি মানবাধিকারের বাংলাদেশের ভেতরে মানুষের যে উদ্বেগ উৎকণ্ঠা সেটা এই 6টি সংস্থার বিবৃতিতে বা খোলা চিঠিতে এসেছে। মঞ্জিল মোর্শেদ, আপনার মন্তব্যটা জানতে চাই। দেখুন, এটি বেশ 2-3 মাস আগে নেওয়া হয়েছিল ডয়চে ভেলে, এবং তখন এই মানবাধিকার পরিস্থিতি বলা হয়েছিল। তখন আমি বলেছিলাম যে মানবাধিকার নিয়ে কি কথা বলবো, আমরা মানবাধিকার নিয়ে কাজ করি, কিন্তু ঘটনা হলো যে গাজার যে মানবাধিকার পরিস্থিতি, এই ব্যাপারে তো আর মানবাধিকার নিয়ে কথা বলাটা একটু লজ্জাস্করই হয়। মোরওভার বাংলাদেশের ব্যাপারে বলছিলাম যে বাংলাদেশে তো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, কিন্তু এখন কিন্তু আপনার হিউম্যান রাইটস ওয়াচ, ইউরোপিয়ান ইউনিয়ন, অন্যান্য মানবাধিকার সংগঠন কিন্তু কোনো কথা বলছে না। কারণ তারা কথা বলছে না এই কারণেই, যেহেতু হয়তো তাদের অনেকে ক্ষমতায় আছেন। কারণ আপনি জানেন অনেক মানবাধিকার লোকজন এখন কিন্তু ক্ষমতায় আছেন। তো যাই হোক, এই 2-3 মাস পরে কিন্তু তারা একটা স্টেটমেন্ট দিয়েছেন। সেই স্টেটমেন্টের মধ্যে 2টা জিনিসই আছে। কোন কোন পত্রিকা একটা জিনিস হাইলাইট করছে, কেউ কেউ আবার আরেকটা জিনিস হাইলাইট করছে, যার যেটা চয়েস অনুসারে। আসলে 2টা জিনিসই আছে এর মধ্যে। একটা হলো বিচারের কথা, সেটাও যেমন আছে, বিচার নিশ্চিত করতে হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করতে হবে সেটা বলা আছে। আবার মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, রাজনৈতিক দলের মত প্রকাশের স্বাধীনতা, দল নিষিদ্ধ, এগুলোর ব্যাপারে কথা আছে। এগুলো তো সত্য কথা। আপনি রাষ্ট্রকে যদি, আপনার প্রথম কথা ছিল যে গত সরকারের বিভিন্ন অব্যবস্থা, রুল অফ ল পরিপন্থী কাজ, নির্বাচন ধ্বংস, সবকিছু মিলে আমরা পরিবর্তন চেয়েছি এবং সময় মোর দ্যান 70% চেয়েছিল, এবং সেই মোর দ্যান 70% মধ্যে কিন্তু আওয়ামী লীগ সমর্থন করেছিল, যার ফলে কিন্তু পরিবর্তন হয়েছে। এবং কেন চেয়েছিল? যে একটা সুশাসন, একটা ভালো সরকার। কিন্তু সেটি যে কোনো কারণে হোক, যে কোনো প্রেক্ষাপটে হোক, যে কোনো চিন্তায় হোক, এটা আসলে হয় নাই। এবং না হওয়ার কারণে কিন্তু এখন ওই পরিস্থিতিটা এখন নাই। এখন যে মির্জা ফখরুল ইসলাম সাহেব, আলমগীর সাহেব আজকে যে বললেন, ওনার কথা দিয়ে বুঝতে পারছেন 5ই আগস্টের পরের অবস্থান আর আজকের অবস্থান এক না।
এবং এই যে এক না হওয়ার পিছনে যে কারণ সেটা হলো যে আমরা সুশাসন নিশ্চিত করতে পারি নাই, দলীয় দৃষ্টিভঙ্গি, প্রতিহিংসা চিন্তা করেছি, অ্যাকোমোডেটেড চিন্তা করি নাই। এখন ধরেন নির্বাচনের কথা এখনো চিন্তা করা হচ্ছে যে এখানে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, 14 দল, অনেক অনেক দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এবং একটা ভালো সেন্টিমেন্ট আছে ইয়াংদের, এবং অনেকে বলছেন ওকে বললেন। তো সেখানে তো এই যে ওদেরকে বাদ দিলে তো আপনি কত পার্সেন্ট, 50% বা 60%, এই 60% দিয়ে যদি আপনি নির্বাচন করেন, সেটা দিয়ে কি রাষ্ট্র কন্টিনিউয়াসলি আপনি চালাতে পারবেন? সেটা তো পারবেন না। কারণ কথাটা ছিল পরিবর্তন হবে, অপরাধ যারা করেছে আপনি তাদেরকে সাজা দিবেন, কিন্তু সমস্ত লোককে নিয়ে বাংলাদেশ চলতে হবে। একটা এটা যদি 2-1 লাখ লোক হইতো, ধরেন জামাতের কতজন কর্মী ছিল, 25-30 লক্ষ কর্মী ছিল, ওইটাও তো পারে নাই আওয়ামী লীগ তাদেরকে ডিস্ট্রয় করতে। আচ্ছা, দল যখন তাহলে মানে এই একই প্রশ্ন তো করা যায়। 2000 মঞ্জিল মোর্শেদ, এখানে এখন 5-6 কোটি অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, তাহলে কি মানে জামায়াতের সবাই তো আর অপরাধী ছিল না? তাহলে জামাত ইসলামকে তো নির্বাচন করতে দেওয়া হয়নি, তাকে তো নিষিদ্ধ করা হয়েছিল শেষ মুহূর্তে। না, আমি মনে করি যে কোশ্চেনটা আপনি করেছেন এখানে মঞ্জিল ভাইয়ের কিছু কারেক্ট পয়েন্ট আছে, বাট রেসপেক্টফুলি কিছু আমি দ্বিমত করতে চাই। যে একটা বিষয় হচ্ছে যে মানবাধিকার সংগঠনগুলো যে দাবি করেছে, এই দাবিটা আমরা সকলেই একমত। আমরা অবশ্যই চাই না যে আমাদের সংবিধানে যে আমাদের এন্ট্রেন্স রাইট গুলো আছে মানুষের অধিকারের প্রশ্নে, এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর কনটেক্সটে যে অধিকারগুলো আছে, সেগুলো সকল রাষ্ট্র সমাজ ব্যবস্থায় মানে এর প্রয়োগ থাকুক। কিন্তু ইন প্র্যাকটিস আমরা ফিলিস্তিনে যেরকম দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি, অতীতেও দেখেছি। তার মানে এই না যে আমরা মনে করি যে এখন এরকম মানবাধিকার লঙ্ঘনের সুযোগ আছে। কিন্তু যে বিষয়টা আসলে হিউম্যান রাইটস ওয়াচের বা যে 6টা HRW, CPJ, সিভিকাস, ফর্টিফাই রাইটস, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এবং টেক গ্লোবাল ইনস্টিটিউটস, এরা যে দাবিটা করেছে, প্রথম কথা হচ্ছে যে গুম এবং খুনের বিচার নিশ্চিত করা। তো গুম এবং খুনের বিচার নিশ্চিত করাটা আসলে খুবই জরুরি। আমি যেটা বলতে চাই, আমাদেরকে প্র্যাকটিক্যাল হতে হবে। আমি মঞ্জিল ভাইয়ের সাথে একটা পয়েন্টে একমত যে রাষ্ট্র ব্যবস্থায় যারা সুনির্দিষ্টভাবে এই গুম এবং খুনের সাথে জড়িত, আমার লার্নেড ব্রাদার শাহরিয়ার অলসো দেখাইছে যে এই যে একটা বইয়ে কিছু আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি সুনির্দিষ্ট যাদের বিরুদ্ধে অভিযোগ এবং যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত, এরা কিন্তু আইডেন্টিফাইড। তাদেরকে দ্রুত বিচার ট্রাইব্যুনাল হোক, ICT ট্রাইব্যুনাল হোক, যে কোনো মর্মেই হোক, আইনানুগভাবে এই বিচারগুলো করতে হবে। কারণ এই বিচারগুলো এই জন্য করতে হবে, মানুষের যে রক্ত দিয়ে যে আকাঙ্ক্ষার জন্ম দিয়েছে, সেই আকাঙ্ক্ষার জায়গাটাকে এস্টাবলিশ করতে হবে, পরবর্তী প্রজন্ম যাতে সাহসী হয়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এরপরে আপনি এই বৃহৎ জনগোষ্ঠী, এই ভূমির মধ্যে যারা বাস করে, এই স্পেসিফিক ক্রিমিনাল গুলো বাদে, মানবাধিকার লঙ্ঘনকারী বাদে, ওই সমস্ত ওই দলগুলোর অন্য হাজারো সমর্থক আছে যারা অ্যাকচুয়ালি হয়তো ব্যক্তিগতভাবে এগুলোর কোনোটার সাথে জড়িত ছিল না। আপনি তাদেরকে কিন্তু রিকনসিলিয়েশনের আওতায় আনতে হবে। আপনি একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে অপারেশন করে বা কাউকে দাবায় রেখে আপনি কিন্তু একটা শান্তিপূর্ণ, সমৃদ্ধশালী, স্থিতিশীল রাষ্ট্র কায়েম করতে পারবেন না। সুতরাং এই ভূখণ্ডের মধ্যে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে অবশ্যই গুম এবং খুনের বিচার নিশ্চিত করতে হবে দ্রুততম সময়ের মধ্যে। আইডেন্টিফাইড ক্রিমিনাল যারা, ব্যারিস্টার শাহরিয়ার কবির, এটা নিশ্চিত করতে হবে। কিন্তু ব্যারিস্টার শাহরিয়ার ভাই, আমি মঞ্জিল ভাইয়ের, তারেক ভাইয়ের কথার কিছু সমর্থন করি, কিছু বিনয়ের সাথে এটাকে করি। এটাই তো গণতন্ত্র। এটা এই যে আমরা কথা বলতে পারতেছি, 15 বছর কথা বলতে পারিনি, এখন কথা বলতে পারি, টক শোতেও যেতে পারি। মঞ্জিল ভাই গত 15 বছর কিন্তু বলতে পারেনি যে আওয়ামী লীগ যে প্রতিহিংসা করতেছে, আমাদের মুখ চেপে রাখছে। একেবারে পারেনি তা না, সে কিন্তু বলেছেন, তিনি কিন্তু বলেছেন পারেনি তা কিন্তু বলেনি। আমি একটা উদাহরণ দিয়ে বলি। মঞ্জিল ভাই একটু আগে বললেন না যে পরিবেশ নিয়ে অরাজনৈতিক যে কোনো মামলা হলে আমরা কিন্তু ন্যায় বিচার পাইছি, এটাই বলে দিচ্ছি সর্বোচ্চ অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত। একটু যদি রাজনৈতিক কোনো ঘ্রাণ থাকে, যেমন আপনাকে উদাহরণ দিই, 26 তারিখে আমরা রিট ফাইল করলাম যাতে পুলিশ কি অস্ত্র ইউজ করতে না পারে, মরণাস্ত্র ইউজ করতে না পারে। কোর্ট সেটা শুনলেনই না, কোর্ট রুলটা ডিসচার্জ করে দিলেন। এবং কয়জন আমরা সেদিন, আমি মঞ্জির ভাই বলতেছি আপনাকে পার্সোনাল বইনি, এটা উদাহরণ হিসাবে বললাম, আমরা এতগুলো আরমান গুম হলো, আমরা আরমানের জন্য সমস্ত হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কয়জন আইনজীবী যে আমরা র্যালি করি,
যে সেই কিন্তু আমি কারণে কিন্তু বলতে প্রথম ক্রসফায়ারের প্রথম রিটটা কিন্তু আমি ফাইল করেছিলাম এবং তারপরে আমি হত্যার হুমকিও পাইছি। এই যে এই যে কথাটা দেখেন, তার মানে আমরা যারা প্রতিবাদ করবো আমাদের মুখটা কিন্তু বন্ধ করে দিয়েছিল। কারা বন্ধ করে দিয়েছিল? এই 15 বছর যারা শাসন করছে তারা। এখন কথা হচ্ছে তাদেরকে পুনর্বাসন করা হবে কি হবে না। প্রথম কথা যে এখানে দুইটা ভাগ করা হবে, যারা ডাইরেক্টলি ইনভলভ তাদেরকে, ইনডাইরেক্টলি ইনভলভ তারা কত পার্সেন্ট। মঞ্জুর ভাই যেমন বললো যে 70%, বাকি 30% আওয়ামী লীগের। আমি একটা জিনিস খুব সুন্দরভাবে আপনাদের মধ্যে বলতে চাই, আমার এটা পার্সোনাল মতামত। সাউথ আফ্রিকাতে নেলসন ম্যান্ডেলা যেভাবে রিকনসিলিয়েশন করেছিলেন, জাতিকে ভাগ করে আপনি কোনোদিন উত্তর উন্নতি করতে পারবেন না। এই বিষয়ে তারেক ভাইয়ের সাথে আমি পুরোপুরি একমত। যেটা আওয়ামী লীগ করছে স্বাধীনতা বিরোধী, এই যে মানে এটা কি ব্যবসা, এই ব্যবসা চলছে, এই ব্যবসাতে দেশ ক্ষতিগ্রস্ত। আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, কিন্তু আওয়ামী লীগ কার্যক্রমটা স্থগিত করা হয়েছে কেন? যতক্ষণ পর্যন্ত বিচার না হয়। বিচার হয়ে গেলেই কিন্তু আপনি কি পাবেন? আপনি একটা জিনিস বলেন, একটা সার্বভৌমত্ব দেশে আপনি সাংবাদিক জিজ্ঞাসা করলেন জাতীয় পার্টির চেয়ারম্যানকে যে আপনি ভারত থেকে আসলেন, আপনার সাথে কি আলোচনা হলো? উনি বললেন ভারত যদি আমাকে অনুমতি দেয় তাহলে আমি বলতে পারবো, না হলে পারবো না। তার মানে আপনি ভারতের দাসত্ব মেনে নিছেন, আপনার তো বাংলাদেশের নাগরিকত্বই থাকা উচিত না। সেই লোককে যদি আপনি এখন পুনর্বাসন করেন তাহলে তো এদেশ আবার ভারতের দাসত্বে পরিণত হবে। তা আমার পার্সোনাল কথা হচ্ছে, পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে, ভাই 5 থেকে 8 তারিখ পর্যন্ত সরকার ছিল না, পুলিশ ছিল না, কিছু ছিল না। কত হাজার মানুষ মারা গেছে, কয়জন মেয়ে রেপ হয়েছে, কয়জনের বাড়ি লুণ্ঠন হয়েছে। তো আমরা জাতি হিসাবে আমরা আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য একটা অভ্যুত্থানের পর, বিপ্লবের পর আমরা যে সম্মান দেখাইছি, আমরা যে ঐক্যতা দেখাইছি, সেই ঐক্য আমাদের ধরে রাখতে হবে। এবং এই ঐক্যর বিনাশকারী একমাত্র ভারতের আধিপত্যবাদ। এবং ভারতের আধিপত্যবাদ যারা আছে তাদেরকে আপনি আবার মেইন স্ট্রিমে নিয়ে আসবেন, আপনাকে আবার ডিভাইড করবেন। এই যে আজকে আপনি একটু আগে পেপারে দেখালেন যে ভারত খুব চিন্তিত তারেক জিয়াকে ফিরে নিয়ে আসা, ভারত খুব চিন্তিত ডাকসুতে কেন সাদেক কায়েম জিতলো। তো এই যে আধিপত্যবাদ, এই যে ডিভাইড, এটার থেকে সরে আসতে গেলে আপনারা যত যাই বলেন নিরপরাধ আওয়ামী লীগ আর অপরাধ আওয়ামী লীগ, ভাই বেনিফিশিয়ারি যারা তাদের বিচার করেন। যারা আজ পর্যন্ত একটা আওয়ামী লীগের লোক দেখাতে পারবে, মঞ্জিল ভাই এবং তারেক ভাইকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি যে তারা সত্যি রিপেন্টেন্স করছে, তারা নিজেদের জন্য লজ্জা পাইছে। তারা এই দেখেন আপনাদের এই যে আমরা এই যে টকশো করতেছি, নিচে দেখবেন কি আজে বাজে কথা, আমাকে তো যখন তখন রাজাকার বল, যখন তোর এই কমেন্টে দেখেন, এবং আমি জানি যে এগুলো কারা করতেছে। তো তাদের মধ্যে যদি রিপেন্টেন্স না আসে, আপনি তাদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসবেন কিভাবে? আগে তো আপনার মধ্যে কি হতে হবে? আত্মসমালোচনা করতে হবে, আত্মসংস্কার করতে হবে, তবে না আপনাকে আমি কি মেইন স্ট্রিমে নিয়ে আসতে হবে। আজকে আর সময় দিতে পারছি না, একদম শেষ হয়ে গেছে সময়। অনেক ধন্যবাদ ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবির, ব্যারিস্টার মোহাম্মদ তারিক বিন আজিজ এবং অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, আপনাদের তিনজনকে যুক্ত হবার জন্য ৭১ জার্নালে। আরেকবার স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। আমরা একটি খবরে গতকাল থেকেও নজর দিয়েছি, গতকালও এটা নিয়ে আলোচনা করেছি, আগের দিনও কথা হয়েছে। কার্গো ভিলেজে আগুনে ১২,০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে, এটা বলেছে ইইবি, এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আমি একটু যুক্ত করে নেব বিসিসিআইয়ের সাবেক পরিচালক নিয়াজ আলী চিশতি, তাকে একটু যুক্ত করে নেব। আমরা সমকালের এই রিপোর্টটি দেখছিলাম, সেখানে বলছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ১২,০০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে রপ্তানিকারকদের সংগঠন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ইএবি। এই পরিস্থিতিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পণ্যের বিপরীতে বিমা দাবি দ্রুত নিষ্পত্তি এবং বিমার বাইরে করা পণ্যের ক্ষেত্রে সরকারি বিশেষ তহবিল গঠন করে ক্ষতিপূরণ এবং সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি। নিয়াজ আলী চিশতিকে একটু যুক্ত করে নেব, সাবেক পরিচালকের বিসিসিআই। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনারা যে দাবি করেছেন সেখানে বলছেন যে যেগুলো বিমা দাবি আছে সেগুলো দ্রুত নিষ্পত্তি করার ক্ষেত্রে, এবং যেগুলো বিমা দাবি নেই সেগুলো আসলে সরকারের কাছে আপনারা সহায়তা চেয়েছেন। এটা এই যে সংখ্যাটা যে বলছেন ১২,০০০ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি, মানে এটা আসলে কিভাবে নির্ধারণ করেছেন আপনারা? একটু আনমিউট করে নেবেন। শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ। আচ্ছা, না যে ১২,০০০ কোটি টাকা বা $1 বিলিয়ন যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা মোরাললেস আপনার যে সকল সেক্টর থেকে আমদানি করা হয় সে সকল সেক্টরের যারা প্রতিনিধি আজকে সংবাদ সম্মেলনে ছিলেন, তাদের যে ডাটা, সেই ডাটা অনুযায়ী আপনার ওখান থেকে যেমন
আপনার ওষুধ শিল্প, তারপর চামড়া শিল্প, এছাড়া আপনার বিভিন্ন সেক্টরে যারা র মেটেরিয়ালস গুলো নিয়ে আসে, তাদের পরিসংখ্যান থেকে বের হয়ে আসছে 12,000 কোটি টাকা বা $1 বিলিয়ন এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা তো শুধুমাত্র দেখা গেল যেটা আপনার ভূস্ফীভূত হয়েছে বা আপনি পুড়ে গিয়েছে, এছাড়া আপনার এইগুলোর সাথে যে ব্যাকওয়ার্ড যে লিঙ্ক গুলো রয়েছে আপনি, এবং কান্ট্রি ইমেজ যেটা আছে সেটা তো আসলে বলাই বাহুল্য। এটা আপনার কিভাবে আপনি নির্ণয় করা সম্ভব? আপনি প্রত্যেকটা সাধারণত কোন গুডস গুলো আমরা আমদানি করে থাকি বাই ইয়ারে, আপনার জানি যে এয়ার ফ্রেট আর হলো সি ফ্রেটের মধ্যে আপনার 10 গুণ আপনার ডিফারেন্ট আপনার ভ্যালু। সেক্ষেত্রে বাইরে তখনই আনা হয় যে সকল পণ্য আপনার খুব এসেনশিয়াল। দেখা গেছে আপনি কোনো পণ্য হয়তো আমরা নিয়ে আসছি, ওটা তো শর্ট হয়ে গেছে আপনার শিপমেন্টের মাধ্যমে বা আপনার শীতে যেগুলো নিয়ে আসছে সেটা হয়তো আপনি কিছু একটা পণ্য হয়তো শর্ট পড়েছে, সেটা আমরা ইমার্জেন্সি বেজে আপনার নিয়ে আসি হচ্ছিল বাইয়ারে, যেন ওইটা পরিপূরক। ওইটা আসার পরে হয়তো পুরা যে কনসাইনমেন্টটা বাকিটা আপনার শীতে আসছে ওটার সাথে এটা অ্যামালগেট করার পরেই আপনি এটা উৎপাদনমুখী কোনো কাজ করবে বা কোনো স্যাম্পলটা এটা স্বয়ংসম্পূর্ণ হবে। যখন ওটা পুড়ে যায় তখন কিন্তু আদার যে গুডস গুলো আমরা নিয়ে এসেছিলাম সি এর মাধ্যমে বা আপনার শিপের মাধ্যমে, তাহলে কি ওগুলো কিন্তু পরিত্যক্ত অবস্থা থাকবে আনটিল আবার নতুন করে না আসা পর্যন্ত। তো এটা ক্ষতি তো আসলে কোনোভাবে নির্ণয় করা সম্ভব না আপনার ভলিউম দিয়ে। তারপরেও আপনার যেটা স্পটে যেটা পড়েছে সেটাই আসলে বলা হয়েছে 12,000 কোটি টাকা বা $1 বিলিয়ন ওখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। না, বলা হচ্ছে যে ওষুধ, চামড়া সহ বস্ত্রকলা। আমি ওষুধের কথা যদি বলি, মানে এটা ঠিক, আপনি যেটা বলছেন এটা খুবই গুরুত্বপূর্ণ যে হয়তো আপনারা একটা র মেটেরিয়াল নিয়ে এসেছেন, বাকিগুলো আছে, সেগুলো ছাড়া আসলে ওই ওষুধটা প্রস্তুত হবে না। মানে কোনো ধরনের পণ্য সংকট তৈরি হবে নাকি আবার? ওষুধের কিন্তু 70 to 80% আপনার র মেটেরিয়ালস এটা কিন্তু আমদানিকৃত। তো ওইটা একটা বড় একটা সেক্টর, যে সেক্টরটা আপনার আমদানির উপর ডিপেন্ড করে। এছাড়াও আপনার কিছু কেমিক্যাল রয়েছে, এছাড়া আপনার গার্মেন্টসও অনেকগুলো রয়েছে, আপনার স্যাম্পল গুডস ছিল ওখানে। তারপর চামড়াও আপনার জানি যে চামড়া যে সকল বাংলাদেশের ফুটওয়্যারের অবস্থা কিন্তু এখন বেশ রমরমা, বিকজ অফ বিভিন্ন দেশে যে ট্যারিফ নির্ধারণ করা হয়েছে, ওভার ট্যারিফ দেওয়া হয়েছে স্পেশালি চায়না এবং ইন্ডিয়াতে, যার জন্য আমাদের অ্যাপেক্সটা কিন্তু খুব ঊর্ধ্বমুখী ছিল। তো অ্যাপেক্স এর যে র মেটেরিয়াল চামড়া সেটা কিন্তু আপনি সম্পূর্ণভাবে আমদানি নির্ভর, তো সেটাও কিন্তু আপনার পড়ে গেছে। তো ডেফিনেটলি কিছু তো আপনার এই প্রবলেম তো হবেই। হয়তো বা দেখা গেছে আমরা হয়তো ওভার থ্রো আপনার আবারও বা ইয়ারে এনে আমরা হয়তো এটা সামাল দিতে হবে। তো যেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোনো প্রশ্ন যদি থাকে না হলে আপনার মন্তব্য আমার প্রশ্নের চেয়েও নিয়াজ আলী ভাই যে বললেন যে ব্যবসায়ীদের উদ্বেগ এবং তাদের যে ক্ষতি, এটা রাষ্ট্রীয় ক্ষতি। কারণ এই কাঁচামাল যদি নষ্ট হয়ে থাকে এবং পুড়ে যেয়ে থাকে, তাহলে যে পণ্য তৈরি করবে সেক্ষেত্রে তো আবার নতুন করে আমদানি করতে হবে, এবং সেই ক্ষতিপূরণ কে দেবে? বিমা টাকা পেতে কতদিন লাগবে সেটাও প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে যে আমাদের সুরক্ষা ব্যবস্থা এত দুর্বল, আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে কার্গো ভিলেজ এত অনিরাপদ থাকবে কেন? এবং আগুন লাগলেও সেই নেভাতে কত ঘন্টা? 16 ঘন্টা না কত? 16 ঘন্টা, 2টা থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত, মানে এত দীর্ঘ সময় লাগলো। একটা বিগত সরকারের সময় এই ফায়ার ব্রিগেডের একটা ছিল যে ক্রাউড প্রোটেকশন ইউনিট, সেটা নাকি এখন কাজ করছে না বা ভেঙে দেওয়া হয়েছে। দেখুন, এই সরকারে আমাদের অনেকগুলো কারখানা বা অনেকগুলো স্থাপনায় আগুন লেগেছে, বিশেষ করে 2টা বিষয়। এটা তদন্ত কমিটি হয়েছে, আমরা জানি না যে এই তদন্ত কমিটি কি ফাইন্ডিংস, কি অনুসন্ধান করে কি বের করতে পারে। তার চেয়েও যেটা সহজ ছিল, সচিবালয়ে মন্ত্রণালয়ের একটা ভবনে আগুন লাগলো এবং সেখানে কয়েক ঘন্টা আগুন জ্বললো, তারপর সেটা বের করা গেল না যে কেন সেটা হলো। সেখানে কোনো নাশকতা ছিল, প্রথমে আশঙ্কা করা হলো নাশকতা, পরবর্তীকালে নাশকতা পাওয়া গেল না। এখন এখানেও কি হবে? এই যে আমাদের সুরক্ষার ব্যবস্থাটা এত দুর্বল প্রতিটা ক্ষেত্রেই, এক হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল, দ্বিতীয় হচ্ছে যে কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত সেটা সামাল দেওয়ার সক্ষমতা আমাদের নেই, এবং এর মধ্যে কোনো স্বার্থবাদী গোষ্ঠী আছে কিনা
আমি ষড়যন্ত্রের কথা বলছি না, কিন্তু এখানে কারো স্বার্থ আছে কিনা, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্নভাবে বলা হচ্ছে যে ওখানে বিপুল পরিমাণ সোনা ছিল, অলংকার ছিল, সেটা গায়েব করে দেওয়ার জন্য বা সেটার কেউ মেরে দেওয়ার জন্য এই ঘটনা ঘটিয়েছে কিনা এই প্রশ্ন এসেছে। তো আমরা আশা করি যে তদন্তে একটি বেরিয়ে আসবে। এই সচিবালয়ের তদন্তে যেরকম কোনো কিছু পাওয়া যায়নি, এখানে যাতে সেটা না হয়, কারণ এখানে ব্যবসায়ীদের কোটি কোটি হাজার হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে, এবং ব্যবসায়ীদের নষ্ট হওয়া মানে দেশের সম্পদ নষ্ট হয়েছে। এবং ভবিষ্যতে যাতে এরকম বড় ধরনের দুর্ঘটনা বা বড় ধরনের আগুন লাগার ঘটনা না ঘটে। হয়তো আগুন আমরা একেবারে বন্ধ করতে পারবো না, কিন্তু ক্ষতিটা যাতে কমানো যায়, দ্রুত যাতে আগুন নেভানো যায়, সেটা এই ব্যবস্থাটা থাকা দরকার। অনেক অনেক ধন্যবাদ সোহরাব হাসান এবং নিয়াজ আলী চিশতি যুক্ত হবার জন্য আজকে ৭১ জার্নালে। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল একই সময় ৭১ জার্নাল দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি। সঙ্গে পাবো আশা করি।